ওর ঘরে মেয়ে আছে, ওর ঘরে স্বামী আছে, আপনি ওকে মেরে দেবেন বললে মেরে দেবেন? হয় নাকি এটা? ওর তোর কোনো ক্ষমতাই হবে না, আমাকে তো তোয়ারি করবে। হ্যান ত্যান কথাবার্তা অনেক কিছু বলার পর আমরা যখন আমাদের হলুদ ক্রিয়া যখন হলুদ প্রয়োগ আমরা করলাম, হলুদ প্রয়োগ যখন করলাম, গোলমরিচ প্রয়োগ যখন আমরা করলাম, ও তখন কিন্তু কাব্য হচ্ছে কিছুটা করে, মানে একটু শরীরের মধ্যে আঘাত লাগছে ওর, বুঝতে পারছি। তখন ভদ্রলোক বলছি ওই জুতোটা কোথায় আছে উনি কিন্তু ইন্ডিকেশন দেখিয়ে দিলেন, ওই কোণে জুতোটা আছে, আমি নিয়ে যাবো। উনি সোজা চলে গেলেন, গিয়ে ওখান থেকে জুতোটা উনি নিলেন, দিয়ে বাড়ি থেকে সোজা বেরিয়ে গেলেন। বাড়িতে বেরিয়ে গেলেন, আমি ওনার পেছন পেছন গেলাম, গিয়ে উনি কোনটায় গিয়ে উনি পড়ে গেলেন, একটা কোণে গিয়ে পড়ে গেলেন, একদম একদম মুখ থুবড়ে উনি পড়লেন, মুখ থুবড়ে উনি পড়ে গেলেন, কেটে কুটে গেল, মুখটুক পুরো কেটে কুটে গেল, ওনাকে ধরে আমার তুলে নিয়ে যখন এলাম। মেডিটা লেজেন্ডে স্বাগত, আমি দেবপ্রতিম চক্রবর্তী। আজ আবারও অভিষেক শাস্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ এক নতুন ঘটনা। এই ঘটনাগুলো এতটাই ভয়ানক যে আপনাদের ভাবতে বাধ্য করাবে যে ইচ্ছা থাকলে একজন কম বয়সী হোক না, তাতে কী হয়েছে, সাধক তো প্রপারলি সাধনা করে তিনি যখন সিদ্ধ পেয়েছে এবং তিনি বাঁচাতে পেরেছে, সে কিছু মহানের থেকে কম না। চলুন আর দেরি না করে তাহলে অভিষেক শাস্ত্রীকে জিজ্ঞেস করব এই ঘটনাটা শুরু থেকে কি হয়েছে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। দেখো, এই ঘটনাটা যখন ঘটে তখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া সবে হয়ে গেছে, শেষ হয়েছে। তো সেই বছরই নতুন বাইক কিনি প্রথম। আমি ওই কোন মাস এটা, মোটামুটি ধরো জুন জুলাই হবে, বাইকের ওপর বসে আছি বাইরে, মানে পুরো ঘটনাটা যেরকমভাবে ঘটেছে আমি সেইভাবে বলছি, পুরোপুরি বসে আছি। আমার একটা বন্ধু আমার সঙ্গে এক কোচিনে, আমরা আর্টস গ্রুপটা পড়তাম, আমাকে ফোন করেছে, আগে সেদিনই ফোন করেছে 10টা নাগাদ, যে ভাই বাড়িতে আছিস? না, হ্যাঁ বাড়িতে আছি। আমার মামা মামিকে তোর কাছে পাঠাবো, একটু সমস্যা হচ্ছে, দেখে দিবি, টাকা পয়সা কম নিবি, মানে এই কথাটাও বলেছি কোর্ট। যে আরে ভাই তুই পাঠা না, পাঠা, দেখে দেবো আমি। তো ওনারা এসে গেছেন, 1:30 2টো বাজে, ওরা এসে গেছেন, সঙ্গে ওনাদের মেয়ে, 3জনে এসছেন আমার কাছে। তো ভালো কথা এসেছে। আমি তখন যে ঘরে আমার বেডরুম, ওই ঘরে তখন আমি ওই একটা টেবিল আছে, যে টেবিলে পড়াশোনা করতাম, ওই টেবিল চেয়ারে বসে আমি লোকজন এলে দেখি, আর উল্টো দিকে আমার তখন মায়ের মন্দির ওই ঘরেই ছিল। তো আমি বসতে বললাম, তো ওনারা বসলেন, বসে আমার এবার যা যা ধরো সিস্টেম আছে, আমি খাতা পেন নিলাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ লিখবার জন্য আমি লিখলাম। তো ভদ্রমহিলা আমার দিকে দেখছেই না, দেখছে না? না, কেন? এইটাই তো কেনটাই তো উত্তর গল্পের ঘটনার। তো কোন দিকে দেখছে? ও নিচের দিকে তাকিয়ে আছে, মাথাটা এরকম করে আছে। তো ওনার স্বামী, ওনার মেয়ে বসে আছে, আমার দিকে দেখা তো বাদ দাও, তুমি একটা মন্দিরে আছো, ঠাকুর দিকে তাকাবে না তুমি? সেটাও তো দেখবে, আমাদের দেখতে হবে না? এটা অচেনা পুরুষের দিকে অনেক মহিলারা পরে দেখায়, যেটা সামনে তোমার ঈশ্বর বসে আছে, তাকে দেখবে না? হ্যাঁ, আমিও তো যখন আসলাম আমি তুমি তো দাঁড়িয়ে গেলে ওখানটা থেকে, হ্যাঁ, এটা তো মানুষের আমাদের সহজে তো প্রবৃত্তি, আমরা ঠাকুর দেখলে আমরা দাঁড়িয়ে যাবো। তো উনি কিন্তু অন্যদিকে, ওনার কিন্তু বোধ নেই, উনি চুপচাপ এসে যেন চেয়ারে উনি একটা মাটির পুতুল বসে গেছে। তো বসে গেছেন, আমি কি করবো, কিছু করার নেই। ওনার স্বামী বসে আছেন, ওনার মেয়ে বসে আছে। তো আমি দেখলাম, আমি দেখে বললাম যে জন্ম সময়টা কোথায়। এখন ল্যাপটপে কাজ করি, তখন আমাদের হাতে করতে হতো, আমাদের এবি মেডিস দেখে দেখে হাতে আমরা বিচার করতাম, আমাদের যেরকম শিখিয়েছিল। এখন না সময়ের হয় না বলে আমরা ল্যাপটপে বিচার করি। তো ওনার সময়টা নেই, তো সময়টা না থাকে তো বার করা ইম্পসিবল, পারা বার করতে। তখন কী উপায় আছে, আমি যে আপনার হাতটা দেখি। তো উনি হাতটা আমাকে যে দেখাবেন সেটাও উনি দেখাচ্ছেন না, হাতও দেখাচ্ছেন না। চিন্তা করো। আমি ভদ্রলোককে বললাম, তো উনি তো মানে কোনো কোঅপারেশন করছেন আমার সঙ্গে, আমি কি ওনাকে, আমি ঘোড়া বিচার করবো, ওনার থেকে কিছু জানবো, উনি বলেছেন না। ওনার হাত দেখবো, সেটাও উনি দেখাচ্ছেন না, আমি তাহলে কি বিচার করতে যাবো? ওর দাদা এইখানেই সমস্যা। তখন আমাকে ওনার ভদ্রলোক ওনার সামনেই বলছে, এখানে সমস্যা মানে এখানে কী সমস্যা? বলে আপনি একটু বাইরে চলুন আমাকে বলে বাইরে। তখন আমার দুতলাটা হয়নি, তখন এখানে ছাদ আছে একতলা, ছাদে আমি এলাম। বলছি আমার স্ত্রীর মধ্যে বছর 2 বা বছর 2.5 বছর হবে আনন্যাচারাল কিন্তু ঘটনা প্রচুর রকম ঘটছে।
কিরম আনন্যাচারাল ঘটনা? বলছে যে আনন্যাচারাল ঘটনাগুলো আমি আপনাকে বলছি এইগুলোই সব থেকে সাংঘাতিক, আপনাকে আমি যেগুলো জানাচ্ছি। এর বাইরে অনেক টুকটাক ঘটনা ঘটেছে, সেগুলো আপনাকে বলার মতো কিছু নয়। কিন্তু এইগুলো আপনাকে না বললে আপনি বুঝতে পারবেন না যে কেসটা কতটা ক্রিটিক্যাল। কি আপনি দু একটা বলুন। বলছে বাজার থেকে ধরুন মাছ নিয়ে এলাম, ও মাছটা ধুয়ে করছে, ওই যে রক্ত মানে জলটা হলো সেটা খেয়ে নিচ্ছে। হুম। মাছ ধোয়া যে জল, রক্ত নোংরা আসতে, সেই জলটা কিন্তু উনি খাচ্ছে। খেয়ে নিচ্ছে? হ্যাঁ ওই কাঁচা রক্তের জল? হ্যাঁ, মাছটাকে ধুয়ে পুরো বাটি করে খাচ্ছে, এবং খাচ্ছে খুব তৃপ্তিতে খাচ্ছে। মানে আমরা যেমন থামস আপ পাই, আনন্দ লাগে না আমাদের, হ্যাঁ। ওইরকম উনি খাচ্ছে। এবং ধরো একটু হাত ফাত কেটে গেছে, সেইখানটা কাটাটাকে উনি কিন্তু বসে চুষছেন, রীতিমতো চুষছেন। সেটা আমরা মাঝে মাঝে করি যে রক্ত বন্ধ করবার জন্য না, উনি বন্ধ করার জন্য না, উনি ওটাকে টানবার জন্য, টানবার জন্য করছেন। এবং এমনকি সেই জায়গাটা খুঁচিয়ে খুঁচিয়ে ব্লিডিং বার করার চেষ্টা করছে। ওনার মেয়ে কিন্তু নোটিস করেছে। হ্যাঁ নোটিস করে, ধরো একটা কেটে গেছে, ওই কাঁটাটা কিন্তু উনি আরো নখ দিয়ে নিয়ে দিয়ে কিন্তু বৃদ্ধি করছে কাঁটাটাকে, মানে আরো ডিপ করছে, করে সেখান থেকে তো রক্ত ফুট বাড়বে। সেটা কিন্তু উনি মানে দেখছেন, মানে ওনার মানে ওটা খুব ভালো জিনিস দেখতে পেয়েছেন, এবং ওনাকে চুষছেন, মানে খুব আনন্দ হবে, খুব তৃপ্তি হবে। এবং পায়খানা প্রচন্ড নোংরা করে রাখছে, মানে উনি যখন পায়খানা যাচ্ছে, পায়খানা যাওয়ার পর কিন্তু আর কেউ মানুষ যেতে কিন্তু মানে খুব মানে তার খুব অস্বস্তি হচ্ছে, মানে জল দিচ্ছে না, নোংরা করে রাখছি, যেখানে সেখানে থুতু কফ এইসব ফেলে রাখছে, মানে একটা নোংরা পরিবেশ তৈরি করছে উনি ঘরের মধ্যে। তো এগুলো তো খুব খারাপ জিনিস, এগুলো টোটালটাই খারাপ জিনিস, এগুলো টোটালটাই কিন্তু ঐতিহাসিক এটা ঘটনার কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে। আর কি হচ্ছে বলছে, রাত্রিবেলা আমরা যখন স্বামী স্ত্রী শুই, ঘুমানোর পর আমি দেখছি আমার স্ত্রী পুরো চুল এলো করে ঘরের দরজা খোলা বাইরে দাঁড়িয়ে আছে। এবং আমি যখন ওকে বলতে চাই তুমি কি চুল ফুল খুলে এরকম বাইরের দিকে দরজা খুলে দাঁড়িয়ে আছো, ও যখন আমার দিকে দেখছে, ওর চোখের দিকে তাকাতে পারছি না, এত ভয়ানক সে ক্রূরতার দৃষ্টি। এবং আমি যখন ধরতে যাচ্ছি ঘরে এসো করে আমি নিয়ে আসছি, আমাকে এমন ধাক্কা মারছে, আমি কখনো নিচে পড়ে যাচ্ছি, কখনো খাটের মধ্যে আমি ছিটকে পড়ছি, কখনো এখানে মাথায় লাগছে, দেখুন আমার এখানে ঢুকে গেছে, এখানে ফুলে গেছে, এখানে কাটা কুটি আমাকে বটটা দেখাচ্ছে। তো খুবই সাংঘাতিক, খুব সাংঘাতিক ঘটনা। তো আপনি এতদিন 2.5 বছর ঘটনাটা ঘটছে, আপনি কি করলেন? আর নিশ্চয়ই তো আমার কাছে প্রথম আসছেন না। বলছে আমি মন্দিরে, ওঝা বাড়িতে, মৌলবীর কাছে গেছি, কেউ এটা দেয় পোড়ানোর জন্য, কেউ এটা দেয় ছেটানোর জন্য, কেউ এটা যায় ধোয়ার জন্য, সব কিছু করেছি। করে কি ফল তো নিশ্চয়ই কিছু হয়েছে। বলছে হ্যাঁ ফল নিশ্চয়ই হয়েছে, মিথ্যা কথা বলবো না, আপনার মন্দির আছে 1 সপ্তাহ 15 দিন 20 দিন এরকম ফল হয়, কিন্তু দেন আবার একই জিনিস ঘুরে আসে। তার মানে আবেশটা ছাড়ছে না, মানে পুরোপুরি রিকভার হচ্ছে না, ওই যে জায়গায় জিনিস সেই জায়গায় কিন্তু আবার ব্যাক টু ব্যাক হয়ে যাচ্ছে। তো বললাম যে এই ঘটনাটা যে ঘটছে 2.5 বছর ধরে আপনি বললেন, তার আগে কোনো রকম অ্যাবনর্মালিটি আপনার স্ত্রীর মধ্যে ছিল না? বলছেন না। বললাম যে ছিল না, তা আপনি নিশ্চয়ই ফলো করেননি, আপনার মেয়ে নোটিস করেছে আগে, কারণ আপনি তো আপনার স্ত্রীর সঙ্গে সবসময় থাকছেন না, আপনি অটো চালাচ্ছেন। ওনার মেয়ে অন্তত আর কিছু বুঝতে পারবে, মেয়ে হয় না, মায়ের মধ্যে এসব কিছু হতো না, মা তো বাড়িতে থাকতোই না। মা বাড়িতে থাকতো না মানে বলো, ওর মা সেবিকার কাজ করতো, ঠিক আছে, লোকের মানে ভদ্রলোককে দেখতো, আয়া কোট অ্যান্ড কোট বলা হচ্ছে, আয়া ছিল। বললাম যে তো কাজটা চলে যাওয়ার পরই ওনার মধ্যে এগুলো হয়েছে? বলছে হ্যাঁ। ঠিক আছে, তাহলে একটু আমাকে ব্যাপারটা জানতে হচ্ছে, কাজটা চলে যাওয়ার পর ওনার যখন এইগুলো অ্যাবনর্মালিটিগুলো যখন ওর মধ্যে এসছে, তার মানে কিন্তু লিঙ্ক আপ কিন্তু কাজের ক্ষেত্রে থেকে আমি পাচ্ছি। মানে কাজটা ওই কারণেও যেতে পারে। আমি উনি জিজ্ঞেস করছি যে ওই ধরনের প্রভাবের জন্য কি কাজ চলে গেছে, আমি জানতে চাইছি। বললো না দাদা, মেয়েটা কিন্তু আমার বয়সী, ওনার যে মেয়েটা। তো বললো না দাদা, কাজ ওইভাবে যায়নি, মা দেখভাল করতো 2জন বৃদ্ধাকে। বৃদ্ধা দুজনেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্স এমপ্লয়, রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু কোনো সন্তানাদি নেই। এবার আমার মা দেখতো ওই সন্তানটা তোমার যেরকম ভাবে ওই ইয়ে হয় না সেন্টার থেকে, যে ওইভাবেই উনি মা দীর্ঘদিন করেছে, প্রায় ধরো 15 থেকে 20 বছর উনি দেখভাল করেছে। আচ্ছা, লং ডে দেখভাল করেছে। এবং দেখভাল করতে করতে গিয়ে দেখবে একটা মানুষের সঙ্গে কিন্তু মানে কি বলবো আর্থিক সম্পর্ক তৈরি হয়ে যায়। দীর্ঘদিন একটা ধরো বৃদ্ধাকে যখন ধরো কেউ দেখে, তখন কিন্তু তাদের কাছেও সে সন্তানের জায়গাটা সে পেয়ে যায়, আর সেও কিন্তু মনে করে আমার মা বাবার সমান। সব মানুষ নয়, কিছু কিছু মানুষ অর্থের জন্য করে, কিছু কিছু মানুষ দেখবে ওই একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়ে যায়। তো এই ভদ্রমহিলারও ওর ওই বৃদ্ধার সঙ্গে কিন্তু পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। উনি ভাবতেন উনি ওনার মা, ওনার বাবা, ওনারাও ভাবতো আমার তো কোনো সন্তানাদি নেই, এই এর সন্তান। এইগুলো যখন চলতে চলতে ভদ্রমহিলার মধ্যে একটা প্রভাব তৈরি হয়েছিল যে আমাকে ওনারা নিঃস্ব করবেন না, মানে কিছু দিয়ে যাবে, কিছু অর্থ কিছু দিয়ে যাবে। এটা মেয়ের কাছে আমি শুনছি গল্পটা, দিয়ে যাবে। এই করতে করতে একদিন
তোমার বৃদ্ধারা মারা গেলেন। আচ্ছা। বৃদ্ধারা মারা গেলেন এমনি রোগ ভোগে ভুগে বৃদ্ধা মারা গেলেন, কিন্তু ভদ্রমহিলা কিন্তু কাজ থাকলো। ওনার যে ভাইপো লন্ডন না কোথায় সুইডেনের দিকে মনে হয় ওনার ভাইপো থাকেন, ওনার ভাইপোই টোটালটা কিছু মেনটেন করতে। তো উনি বললেন যে কাকিমা আপনি কাকাকে দেখবেন, কাকা যতদিন আছে কাকাকে দেখবেন। আমার কাকিমা মারা গেছে, কাকিমাকে আপনি খুব কেয়ার করেছেন, আমার কাকা বলে আপনি কাকাকে দেখবেন, কাকা যতদিন আছে। তো উনি দেখতেন। ওই দেখতে 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 ওই বৃদ্ধর সঙ্গে কিন্তু ওনার একটা সন্তান সম্পর্ক আরো গভীরে চলে যায়। তো উনি ওনাকে ছাড়া কিছু বুঝতেন না, উনি ওনাকে ছাড়া কিছু বুঝতেন না। মানে কোনো খারাপ ইন্টেন্সের সম্পর্ক নয়, বাবা মেয়ের সম্পর্ক। এবং প্রচুর কিছু ওনাকে দিতেনও। ধরো 10 টাকা চাইলে উনি 500 টাকা দিয়ে দিলেন যে এটা কিনে খাবি। যেহেতু ওনার স্বামী ধরো অটো চালায়, ইনকাম পাতে একটা মানে কি বলবো একটু স্ট্যাক্ট ইনকাম আছে, ওনার একটা পেনশন আছে, মোটা পেনশন, উনি কাকে দেবেন, উনি কিছু দিতেন। বাট এই করতে করতে এনার বদ্ধমূল একটা ধারণা হয়ে যায় যে বাবা বাবা আমাকে কিছু দিয়ে যাবে, বড় রকম কিছু দিয়ে যাবে। আমার সামনে মেয়ের বিয়ে আছে, আমার স্বামী অটো চালায়, আমার তো অবস্থা খুব একটা ভালো নয়, আমাকে দিয়ে যাবে। কিন্তু এগুলো কিছু হয়নি, দিয়ে যায়নি বা দিতে দেয়নি, এটাও হতে পারে। বৃদ্ধ কিন্তু মারা যায়, বয়সকালই মারা গেছে। হ্যাঁ, মারা যেতে কি হলো, ওর তো কাজটা চলে গেল, আর কোথায় কাজ করবে। তো উনি বাড়ি চলে এলেন। বাড়ি চলে আসার পরে উনি সেন্টারের যেহেতু উনি অ্যাক্টিভ মেম্বার ছিলেন, 2-1টা কাজ উনি করতে গেছে। কিন্তু সেখানে উনি ওই 1 মাস 2 মাস কাজ করবার পর ওখান থেকে তারা মানে করেছিল যে ওনার কাজকর্ম ঠিকঠাক নয়, উনি খুব রুড ব্যবহার করছেন, এইসব করে ওনাকে বসিয়ে দেয় ভদ্রমহিলাকে। তো ভদ্রমহিলার কাজ পাননি, বাড়িতে বসে গেছে। ওনারা মেয়ে যে মানে জবানবন্দিটা আমাকে দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার ঘটনা। এবার তারপর থেকে কিন্তু আমার মায়ের মধ্যে অনেক রকম পরিবর্তন শুরু হয়। আচ্ছা। কিরকম পরিবর্তন বলে, এই যে বাবা আপনাকে যে ঘটনাগুলো বললো, এই ঘটনাগুলো তার আগে কিছু বলে, তার আগে কিচ্ছু ছিল না। মা যেরকম নর্মাল যেরকম ঘরের মহিলা হয় সেরকমই ছিল। তো আমি এইগুলো জানবার পর আমি আমার গুরুদেবকে ফোন করি। গুরুদেব ফোন করে বললাম বাবা এরকম একটা ভক্ত একজন এসছে, ওনার মধ্যে কিছু নেগেটিভিটি আছে এবং আমিও বুঝতে পেরেছি, আমাকে ওটা কিওর করতে হবে। আমার ফার্স্ট করণীয় কি আছে? তখন গুরুদেব আমাকে প্রথমেই বললো তুমি বাড়ির মধ্যে নেগেটিভিটি এন্টিটি কাজ করছো, তোমার এখন সেই ক্ষমতা আমি তোমাকে প্রদান করিনি, বা তুমি এখন সেই বয়সে পৌঁছাওনি যাতে তুমি এই কাজগুলো করবার মধ্যে মানে তোমার ক্ষমতা আছে। তাহলে বাবা এখানে আমার কিছু করার নেই। একটা মানুষ এসছে, অন্তত এখান থেকে উনি উঠছেন না, কিন্তু উনি কিন্তু এই ঘ্যাটায় বসে আছেন। উনিও উঠছেন না, উনি কিন্তু ওখানেই বসে আছেন, যে ওনাকে অন্তত আমাকে কিছু অন্তত আমাকে মানে রিমুভ করে ওনাকে এখান থেকে বের করতে হবে। তো গুরুদেব বললো ঠিক আছে, যতক্ষণ না সন্ধে হবে কিন্তু কিছু করা যাবে না, উনি এখন যেরকম বসে আছে বসে থাকুক। তখন কিন্তু আমাদের কোনো অ্যান্ড্রয়েড ফোন কিচ্ছু নেই, বুঝতে পারছো, কিপ্যাড ফোন আমাদের। তখন যে গুরুদেবকে ফটো দেখাবো, ভিডিও কল করবো, কোনো গল্প নেই ওসব। বললো সন্ধে ঠিক 6:30 বাজবে, তোমাকে যেরকম আমি বলবো সেরকম কাজ করতে হবে। আর 6:30 অবধি তোমাকে কিন্তু ওই রোদ্দুরের মধ্যে ছাদে ঘুরে তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, মন্ত্রটায় জপ সিদ্ধি করতে হবে। তো গুরুদেব আমাকে একটা মন্ত্র বলে দিলেন, আমি মন্ত্রটা যথারীতি ছাদের মধ্যে ঘুরছি আর মন্ত্রটা জপ করে যাচ্ছি। আর ওর স্বামীকে ওনার মেয়েকে বললাম যে তুমি তোমার মায়ের কাছে থাকো, কি অ্যাক্টিভিটি হবে তো বলতে পারবো না। তো ওগুলো করার পর মোটামুটি ধরো সন্ধ্যে 7টা বাজলো, আমি আমার জব শেষ করলাম। শেষ করে আমি নিচে নেবে গুরুদেব আমাকে যেরকম বলে দিয়েছিলেন, যে কটা কথা বলা যাচ্ছে আমি জানাচ্ছি, যেগুলো সোশ্যাল মিডিয়ায় জানানো যাবে, এর বাইরে বহু গুপ্ত ক্রিয়া আছে, ওগুলো বলতে পারবো না। তো একটা তামার এই কাঁসার পেতলের মধ্যে গোলাপ জল, দুধ, গঙ্গা জল, কালো তিল, এগুলো দিয়ে একটা মিক্স তৈরি করতে হয়েছে। মিক্স তৈরি করে আমি ভদ্রমহিলাকে বললাম, তার আগে ভদ্রমহিলাকে মানে মেয়েটাকে বললাম যে তুমি মাকে বাথরুমে নিয়ে যাও, নিয়ে গিয়ে পাটা ভালো করে ধুয়ে আনো, এবং সাবান দিয়ে পাটা ভালো করে ঘষে যেন ধোয়া হয়, এবং পায়ে যেন কোনো নোংরা না থাকে। তো ধুয়ে আনলেন। ধোয়ার পর সেই জলের মধ্যে ওনার মায়ের তোমার দাঁড় করানো হলো। দাঁড় করানোর পর আমি দেখলাম পুরো জলটা কালো কুচকুচ জলটা হয়ে গেছে। সেটা সম্ভব নয়, কিন্তু একটা পা ধোয়ার পর তুমি দিলে কালো হবে কি করে, পসিবল নয়। যখনটা হলো তখন মানে গুরুদেব আমাকে বলে দিয়েছিল যে এরকম কিন্তু জলটা মানে রংটা কিন্তু এরকম হয়ে যাবে। আমি দেখলাম হ্যাঁ, মানে আবেশ ভালোভাবে হয়ে আছে, ভৌতিক কেস কিন্তু ভালোভাবে পুরোপুরি ঘটে গেছে। তো আমি এবার আমার যা ধরো যে ক্রিয়া পদ্ধতিগুলো আছে আমি আস্তে আস্তে শুরু করলাম। শুরু করার আগে গুরুদেব আমাকে বলে দিয়েছিল তুমি একজন ব্রাহ্মণ কাউকে আনিয়ে রাখবে, যার কোনো শাস্ত্রজ্ঞ দরকার নেই, অন্তত যার পৈতে আছে গলায়, এবং যে নিত্য জপ করে। আমি আমার একটা বন্ধুকে আনিয়ে রাখলাম, বললাম যে ভাই এটা আমার একটা কাজ আছে, তোকে একটু আসতে হবে, কিচ্ছু নয়, আমি যখন কাজকর্ম করবো তুই জব করবি, জবটা তুই করবি, তোর মানে কাজটির মধ্যে তুই জবটা করবি, আর কিছু না। আমি তাকে নিয়ে এলাম, সেই বাড়িতে তার জব করছে, আমি আমার কাজকর্ম করছি। করতে 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 এবার সেই ভদ্রমহিলার মধ্যে কিন্তু নানান জিনিসগুলো ফুটে উঠলো।
এইবার আমি বুঝতে পারছি, যখন আমার রাতটা গভীর হচ্ছে, মোটামুটি 7টা সাড়ে 7টা যখন বাজছে, তখন কিন্তু ও কিন্তু ওর জায়গা তৈরি করছে আস্তে আস্তে। নেগেটিভিটি জিনিস জানবে রাত্রিবেলা থেকে প্রভাব তাদের বাড়ায়। যতক্ষণ সূর্য থাকবে সে কিন্তু তার ক্ষমতাকে দেখাতে পারে না। এবার দেখছি তার মধ্যে থেকে সে এবার কিন্তু ছটপটানি শুরু করেছে, চেয়ারে বসতে পারছে না, এদিক ওদিক করছে, ঠাকুর দিকে দেখছে না, এদিক ওদিক করছে, চোখ মুখ মেলাচ্ছে, ঘোরাচ্ছে, নানান ধরনের কাজ করছে। এবার আমি বুঝতে পারলাম যে খুব বড় রকম কিছু একটা ঘটনা ঘটবে আজকে। তো হচ্ছে, গুরুদেবকে ফোন করেছি, গুরুদেব তো আমাকে ফোন করেই যখন উনি ফোন ধরলেন, তো উনি আমাকে যাতা বললেন, তুমি বাড়ির মধ্যে করছো, বাড়ি কোনো ঠিক নয়, উচিত না, আবারও পুনরায় ওই একই কথা বললেন। আমি বললাম, বাবা কিছু আমার করার নেই, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি ওখান থেকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি কাজটা উদ্ধার করতে পারি, এইটুকু আমাকে সাহায্য আপনি করুন। তো বলে যা কর, কিন্তু দ্বিতীয়বার থেকে যেন এই কাজ তোর বাড়িতে যেন না হয়, কোনো রকম ভৌতিক কেস, কোনো রকম ভূত ছাড়ানো বাড়িতে তুমি করবে না। ঠিক আছে, করবো না, অন্তত আজকের অন্তত আমাকে মুক্তি পাই, তারপর তো পরেরটা দেখা যাবে। তো করবার পর আমি এবার জিজ্ঞেস করতে শুরু করলাম আমাদের যে এনকোয়ারি, যেভাবে আমাদের তন্ত্রমতে যেগুলো করা হয়, মানে ভূতে ধরা আবেশগ্রস্ত কোনো মানুষের সঙ্গে আমরা যেভাবে আমাদের ইন্ট্রোগেশনটা করি, সে আমি করতে শুরু করলাম। তো উনিও ওনার জায়গায় আস্তে আস্তে কথা বলা শুরু করলেন। প্রথমেই আমাকে বললেন আমাকে বিড়ি, আমি বিড়ি কোথায় পাবো? আমার এই বন্ধুরা বললো ঠিক আছে বিড়ি ব্যবস্থা করছি। তেজপাতাকে মুড়ে জ্বালিয়ে ওকে দিল। ও যখন বিড়িটা আমার সিঁড়িতে বসে টানছে, মানে তুমি চিন্তা করতে পারবে না, যেন কোনো বেটা ছেলে যেন যে একদম পাক্কা নেশাখোর যেরকম ভাবে যে টানে সেইভাবে কিন্তু সে বিড়ি টানছে, মানে একদম প্রফেশনাল বিড়ি টানা, এবং নাক দিয়ে ধোঁয়া ফোঁয়া ছাড়া একদম সুন্দরভাবে, মানে দেখেই বোঝা যাচ্ছে কোনো পাক্কা বেটা ছেলের বিড়ি টানছে। এবং ওর গলা থেকে যে ভয়েসটা আসছে পুরো বেটা ছেলের ভয়েস, একটা বৃদ্ধর ভয়েস এসে গেছে, বৃদ্ধর ভয়েসটা এসে গেছে। তো করে 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 বলছে আমি ওকে ছেড়ে যাব না। ওনাকে ছেড়ে যাবেন না? না, ভদ্রমহিলা থেকে বয়স্ক লোকটা বলছে আমি ওনাকে ছেড়ে যাব না। আমি বললাম যে তা আপনি কে, এটা আমাকে জানতে হবে আগে, আপনি কে? আমি তো জানি কে, ওনার মুখ থেকে আমাকে জানতো। তখন ওনার নাম বললেন, ওনার বয়স বললেন, উনি কোথায় বাড়ি, ওনার কোথায় থাকতেন, কি করতেন, সব ডিটেলস আমাকে দিলেন। আমি বললাম, তা আপনি একটা সাধারণ গৃহস্থ মানুষকে ধরে রেখেছেন কেন? না, ও আমার সঙ্গে অনেকদিন ছিল, আমাকে খুব দেখভাল করতো, আমার খুব পরিচর্যা করেছে, আমি ওকে মেয়ের মতো চোখে দেখি, এবং আমি ওকে আমার কাছে নিয়ে নেবো, মানে মেরে দেবো। সেটা সম্ভব নয়, ওর ঘরে মেয়ে আছে, ওর ঘরে স্বামী আছে, আপনি ওকে মেরে দেবেন বললে মেরে দেবেন? হয় নাকি এটা? ও তোর কোনো ক্ষমতাই হবে না আমাকে তুই বাড়ি, তোর কোনো ক্ষমতা হবে না আমাকে ছাড়ানোর। দেখা যাক ক্ষমতা হয় কি না হয়, দেখছি তো। বলে হ্যাঁ যা পারিস কর। বসে ও কিন্তু সিঁড়িতে বসে কিন্তু সিগারেট টানছে, এই তেজপাতার বিড়ি টানছে। হ্যান ত্যান কথাবার্তা অনেক কিছু বলার পর আমরা যখন আমাদের হলুদ ক্রিয়া, যখন হলুদ প্রয়োগ আমরা করলাম, হলুদ প্রয়োগ যখন করলাম, গোলমরিচ প্রয়োগ যখন আমরা করলাম, ও তখন কিন্তু কাবু হচ্ছে কিছুটা করে, মানে শরীরের মধ্যে আঘাত লাগছে ওর, বুঝতে পারছি। করে 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 যখন একটা জায়গা তৈরি হলো, তখন ও আমাকে বলছে হ্যাঁ আমি যাব, আমি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ছেড়ে চলে যাচ্ছ বললে কি আমি কী করে বুঝবো, বিশ্বাসটা করবো কী করে তুমি ছেড়ে যাচ্ছ? তো না, তোর পৈতের জুতো আমি নিয়ে যাবো। ও কি করে জানলো বলো আমার পৈতের জুতো তখনও আছে? আমাদের ব্রাহ্মণ, তুই তো ব্রাহ্মণই ছিল, তোমার তো পৈতে হয়েছে, আমাদের পৈতে সব জুতো দেয় জানো তো, খড়ম। হ্যাঁ দেখ, খড়ম তো একটা হয়, তারপরে দেখবো যখন আমাদের রাজবেশ পড়ানো হয় তখন একটা আমাদের জুতো থাকে, ওই পাঞ্জাবি সঙ্গে একটা জুতো থাকে, ওই জুতোটা কিন্তু আমার ছিল, মানে বেশি দিন তো পড়া হয় না জুতো, ওই জুতো আমি নিয়ে যাব। তখন ভদ্রলোক বলছি ওই জুতোটা কোথায় আছে, উনি কিন্তু ইন্ডিকেশন দেখিয়ে দিলেন, ওই কোণে জুতোটা আছে, আমি নিয়ে যাবো। উনি সোজা চলে গেলেন, গিয়ে ওখান থেকে জুতোটা উনি নিলেন, নিয়ে বাড়ি থেকে সোজা বেরিয়ে গেলেন। বাড়িতে বেরিয়ে গেলেন, আমি ওনার পেছন পেছন গেলাম, গিয়ে উনি কোনটায় গিয়ে উনি পড়ে গেলেন, একটা কোণে গিয়ে পড়ে গেলেন, একদম মুখ থুবড়ে উনি পড়লেন, মুখ থুবড়ে উনি পড়ে গেলেন, কেটে কুটে গেল, মুখটুক পুরো কেটে কুটে গেল, ওনাকে ধরে আবার তুলে নিয়ে যখন এলাম, এসে উনি হাত মুখ সব কিছু ধুলেন, ধুয়ে এবার উনি ঠাকুরঘর ঢুকে এসে ঠাকুরের প্রতি তার ভক্তি দেখলে তুমি অবাক, নমস্কার করছে, শুয়ে পড়ছে, মা করছে, আমি মায়ের ভক্ত, হ্যান করতো, মানে যেরকম করে একটা মানুষ, তার আগে কিন্তু ছিল না, করছে। করে ওনাকে বাতাসা দিলাম ঠাকুরের প্রসাদ, উনি খেলেন, খাওয়ার পর দেখলাম উনি একদম নর্মাল। উনি আমাকে বলছে ভাই বাবু, ওই ছেলেটার নাম ছিল সনত, আমার যে বন্ধু সনত, আমার তো ভাগ্নে হয়, তো তুমি আমার ভাগ্নের মতোই হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাগ্নের মতোই হবো, তো আমাকে একটু দেখে দাও না, একটু কাজকর্ম ধরে পাচ্ছি না, একটু কাজবাজ পাবো কি না, কী করতে হবে না করতে বলে দাও। তখন হাত দেখাচ্ছে, তো আমি দেখে দেখে সব কিছু দিলাম, কারণ ওনাকে একটা কবচ করে দিয়েছিলাম, ওনার স্বামীকে বলেছিলাম যে কবচটা যেন উনি দীর্ঘদিন পড়ে থাকে, যাতে এই নেগেটিভ জায়গাটা না আসতে পারে। তো এটা ছাড়ানোর পর ওই প্রেতটাকে আমাদের বোতলের মধ্যে বন্দি করতে হয়,
বোতলের মধ্যে বন্দি করে ওটাকে নিয়ে গিয়ে আবার গঙ্গায় আমাদেরকে ওই দিনই কিন্তু দিয়ে আসতে হচ্ছে। দিয়ে এসে ওই আত্মাটাকে তোমার মুক্তি করলাম। এই ঘটনাটা কিন্তু ঘটেছিল। এই যে অনেকে আবার প্রেতকে ডিস্ট্রয় করে, হ্যাঁ, প্রেতকে ডিস্ট্রয় করা ওই তোমার মানে ওই তোমার আমাদের নয়, ওটাকে করতে হয়, পুঁতে দিতে হয়, ডিস্ট্রয় করে। ওই যে সুলেমানি মুসলমান ক্রিয়া মুসলমানি ক্রিয়া চলে যায়। হ্যাঁ সংসার ক্রিয়া করে, হ্যাঁ 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 সুলেমানি ক্রিয়া করে। হ্যাঁ তোমার রাস্তার মোড়ে গিয়ে হ্যাঁ ওটা অনেকে করে। আমরা ধরো আমাদের যে ডিস্ট্রয় যে আমাদের পদ্ধতি, আমরা গুরুমুখে যেটা আমাদের প্রাপ্ত, আমাদের ওটা গঙ্গায় আমরা ভাসাই। আমরা বোতলের মধ্যে ধরি, বোতলের মধ্যে ধরে আমরা গঙ্গায় দিই। ডিস্ট্রয় হয় না। না দেখো, ও তো বেরোতে পারবে না। হ্যাঁ, বেরোতে পারবে না। দেখো এটা আমি মনে করি, একটা আত্মাকে তুমি ডিস্ট্রয় করলে তোমার মধ্যে কিন্তু একটা এফেক্ট পড়ে। কেন দেখো, আমরা তো শক্তি কমে যায়। হ্যাঁ, একটা শক্তি কমে যায়। দেখো তুমি তাকে সৃষ্টি করতে পারছো, তুমি তাকে ধ্বংস কেন করবে? তুমি তাকে একটা ইনঅ্যাক্টিভ করে ফেলে রেখে দাও। তুমি জলে যখন তাকে মানে ফেলে দিচ্ছ, সেটা তো আর খোলার প্রশ্ন উঠছে না, সেটা সিল প্যাক থাকছে। এই নয় যে শুধুমাত্র ওই বোতলটা নিয়ে করলে হবে না, বোতলটার উপর অনেক কিন্তু ক্রিয়া করতে হয়। ক্রিয়া করবার পর ওটাকে প্যাকিং করতে হয়, প্যাকিং করার পর লাল কাপড় দিয়ে, কালো কাপড় দিয়ে, হলুদ কাপড় দিয়ে বাঁধতে হয়। বাঁধার পর কিছু কিছু বিশেষ জিনিস তার মধ্যে ভরতে হয়, ভরার পর তয় ফেলতে হয়। ওটা কিন্তু আর কেউ খুলবে না, মাথাটা কিন্তু চলে গেল। তো এটা কিন্তু আমার একটা প্রথম লাইফে ঘটেছিল এই ঘটনাটা। আর ওই যে আত্মাটা ছিল, হ্যাঁ, সেই আত্মাটা অ্যাকচুয়ালি কে? ওই বৃদ্ধ আত্মাটা ছিলেন ওনার মধ্যে। ওনার যে বক্তব্য হচ্ছে, উনি জীবৎকালে ওনার থেকে যা সেবা পেয়েছেন, মৃত্যু হয়ে যাওয়ার পথ পাচ্ছেন না। উনি চাইছেন যে ওনাকে সঙ্গে উনি নিয়ে চলে গেলে উনি সেবাটা পাবেন। তাই মানুষ মরে গেলে কি হতো, মানুষের মানে আগাম জিনিস, মানে আগাম যে জীবনটা কাটিয়ে আসছেন, ওটার সঙ্গে এখনকার জিনিসটাকে মেলাতে চান উনি, আত্মাটা। আচ্ছা আচ্ছা। কিন্তু আত্মা কি হবে, আত্মারও দেখতে পাবে, আত্মা গন্ধ শুঁকতে পারবে, আত্মা স্পর্শ করতে পারবে না। দেখবে আমরা যখন এই মৃতদেহ যখন আমাদের হয় মানে কাজ হয়, তখন দেখবে এই পিণ্ডদান করা হয়, খাবার দেওয়া হয়। আত্মা খায়, দেখে। ওই যখন দেখছে ওতেই কিন্তু ওর কিন্তু পেট ভরে যাচ্ছে, কারণ ওর তো সূক্ষ্ম শরীর, ওর তো এই স্থূল বডিটা নেই। আমরা যখন ধরো এখন বেঁচে আছি, আমাদের এই চামড়া, এই হাড়, এই গোড়ের দেহ, এটা যখন পুরো ছাই হয়ে যাবে, তখন কি থাকবো আমরা? ওরা তো ধরতেও পারে না, ওরা ধরতেও পারবে না। হ্যাঁ, স্ক্র্যাচ করে দেয়, কিন্তু ওরা তোমার মানে ধরতে পারবে না, কিছুকে ধরতে পারবে না, ওরা খেতে পারবে না, ওরা চাউনিতে দেখতে পারবে তোমাকে। ওই জন্য প্রেত দৃষ্টি পড়েছে, এটা বলে। তো এই ঘটনাটার সঙ্গে আর পাশাপাশি আরেকটা ঘটনা আমি চলে যাচ্ছি। আচ্ছা। এটা আমার মানে অল্প বয়সের দিককার ঘটনা। কিরকম ঘটনা? পিচাসগ্রস্ত এক নারী, মহিলার ঘটনা বলবো। পিচাসগ্রস্ত এই ঘটনাটা হয়েছে আমার স্থানীয় এলাকার ঘটনা। না, তার মাঝখানে কয়েকটা সাধনা নিয়ে কিছু একটা জানার আছে। হ্যাঁ, বলো। সাধনায় সিদ্ধ হতে গেলে অনেক একটা লেভেল থাকে সাধনার, ঠিক আছে? তোমাদের ভাষায় কি বলা হয় এটাকে? সাধনায় এক এক করে স্টেপ করে সাধনা, ধরো আমাদের যে দীক্ষার যে প্রণালীগুলো থাকে, তোমার সপ্তকর্মে অভিষিক্ত হতে হয়। এগুলো করবার পরে বা তুমি যে বিদ্যা নিয়ে এগোবে, সেই বিদ্যার উপর তোমাকে মনোসংযোগ করতে হয়। এইবার যেই সাধনাগুলো করছে, এবার সবই তো মানে এটা কি মানে দশম মহাবিদ্যাকে উৎসর্গ করে? দেখো, দশম মহাবিদ্যাকে উৎসর্গ করে তো সর্বোচ্চ পরিমাণে সাধনাটা করা হয়। এবার ধরো কোনো সাধক বা সাধিকা আছে যারা অপদেবী বা উপদেবী সাধনা করে, এটাও আছে। আমি যদি মূলত আমি আমার কথা বলতে চাই, তাহলে আমি দশম মহাবিদ্যাটি সাধনা করি। আমার ইষ্টদেবী হচ্ছে মা কালী, মা তারা। আমি প্রথম কালী মন্ত্রে দীক্ষিত হয়েছি, তারপর আমি তারা মন্ত্রে দীক্ষা পেয়েছি। এবং এই প্রণালীর মধ্যে আমার এই তন্ত্র সাধনার এই জীবন চক্রে আমাকে চলতে গেলে আমাকে দশম মহাবিদ্যা সাধনা করতে হয়েছে। কিন্তু আমি কখনোই বলতে পারবো না যে দশম মহাবিদ্যা সিদ্ধ। কেউ হতে পারে না, একটা মানুষ কোন দশম মহাবিদ্যা সিদ্ধ হতে পারবে না, সম্ভব নয়। তাকে যে কোনো একটা বিদ্যা নিয়ে চলতে হবে। এর পাশাপাশি মানে কি বলবো, প্যারালালি কিছু মানুষ অপদেবীদের নিয়ে সাধনা করে, আবার কেউ উপদেবীদের নিয়ে সাধনা করে। যেমন ধরো পিচার সাধনা, ডাকিনী সাধনা, যোগিনী সাধনা, কর্ণপিশাচিনী। এখন তো দেখবে খুব এখন ভাইটাল নাম, চারদিকে ঘুরে বেড়ায় কর্ণপিশাচিনী। এই সাধনাটা হয়। বর্ণিনী সাধনা হয়, এদের নিয়ে সাধনা করা যায়। দামুরি সাধনা হয় তোমার এই ধরনের, এটা আমাদের ভোগে দেখিয়েছে। হ্যাঁ, এরা কিন্তু সবই খুব সুন্দর দেখতে। একদম। দেখো ব্যাপারটা কি, ধরো সরানো যায় না। এরা তো দেখো, এই যে অপ্সর বলো, কিন্নরী বলো, এই যে ধরো যে যারা আছে, এরা কি 64 যোগিনীর মধ্যে পড়ছে। এরা হচ্ছে মায়ের সাথী। ঠিক আছে, হ্যাঁ, এরা যে মায়ের সাথী। হ্যাঁ, এটা ধরো মায়ের সাথী। মাকে তুমি ধরো প্রথমে পাবে না, তোমাকে মাকে পেতে গেলে এই সখীদেরকে বা সাথীদেরকে কিন্তু প্রসন্ন করতে হবে। এবার এনারা কিন্তু
খুব কুটিল হয় আবার, জানো তো, খুব কুটিল আবার খুব জটিল হয়। হুম মা যেমন কি খোলামেলা, হুম এরা কিন্তু খুব জটিল কুটিলরা। জটিল। এরা তোমাকে নানান ধরনের চক্করের মধ্যে তোমাকে ফেলবে, তোমাকে এই দেবে ওই দেবে, লোক পাঠাবে, টাকা দেবে, পয়সা দেবে, সবকিছু দেবে, কিন্তু তোমার যদি একটু ওরা যদি ভুলভাল পায়, ওখানেই তোমাকে, তুমি বাদ। তুমি ওখানেই বাদ, হ্যাঁ তুমি একদম গল্পের খাতায় চলে যাবে। হ্যাঁ ওই জন্য আমি আমার যদি মানে ব্যক্তিগত মতামত জানতে চাও, আমি বলবো যে সবসময় ভাই স্বচ্ছ দিক নিয়ে সাধনা করো, হুম। মাকে নিয়ে সাধনা করো, যেখানে তুমি ক্ষমা পাবে। ওই জন্য আমাদের প্রত্যেক পুজো, এদেরকে আবার ইয়ে করতে গেলে, হুম। এদেরকে শান্ত করতে হুম। গেলে আবার মানে এই কি বাজিকরণ করতে হয় কি, এগুলো এগুলো করে আবার এই বাজিকরণে সিদ্ধ হতে হবে। হ্যাঁ, তারপরে তারপরে তো কোনো পিশাচিনীর সাথে না হলে তো অত সহজ না। না না না, একদমই আর এইগুলো করতে গেলে কি বলতো, এগুলো মানে তোমার অনেক সংযম আছে, অনেক মানে নিজেকে অশুদ্ধ হবে, অশুচি করতে হবে, মানে এগুলো পারা খুব কঠিন, কঠিন। খুব কঠিন পারা এগুলো। তবে মানে কঠিন মানে হচ্ছে না নয়, হচ্ছে অবশ্যই, প্রচুর মানুষ কিন্তু সাধনা করছে, এবং যারা সাকসেস পাচ্ছে তারা কিন্তু চরম লেভেলে পৌঁছে যাচ্ছে। এই যে দাম কি যেন ভোগ যে সিনেমাটা বের হ্যাঁ করেছে, হ্যাঁ হ্যাঁ। ওখানে যে রূপটা দেখিয়েছে হুম। ডামরি, ডামুড়ি। হ্যাঁ, একদম তো মানে ওই রূপটা তো হয়ই না, ওটা একটা ভুলভাল করে দিয়েছে। হ্যাঁ দেখো, জঘন্য রূপ দিয়ে দিয়েছে। দেখো লুক তো সাধক একমাত্র দেখতে পাবে, হ্যাঁ বুঝতে পারলে, ওই রূপটা তো একদম না সাধক ছাড়া তো ওই রূপ, ধরো কারোরই তো রূপ বর্ণনা ওইভাবে করতে পারবে না। কে দেখেছে? হ্যাঁ, যে সাধনা করেছে সেই বুঝেছে, আর তুমি বুঝতে পারবে না। রূপ রস স্পর্শ গন্ধ এগুলো থাকবে। হুম, যখন দেবী বা মহাদেবী ধরো যেখানে আবির্ভূত হচ্ছেন, সেই জায়গাটা কিন্তু একটা স্থানটাকে তারা পাল্টে দেবে। কিরম পাল্টে দেবে? সেই জায়গায় একটা নয় হটস্পট স্কুল স্পট হবে, হুম, দেখবে নয় গরম হচ্ছে, নয় ঠান্ডা হচ্ছে, হুম, আবার দেখবে নয় সুগন্ধ নয় দুর্গন্ধ বেরোবে। এটা হবে, এটা তোমাকে একদম হতে বাধ্য। ভগবান ধরো যেখানে থাকবে, যেখানে ধরো মায়ের পুজো হচ্ছে, সেখানে কিন্তু নেগেটিভ এন্টিটি থাকবেই থাকবে, হ্যাঁ, থাকবে। কোনো প্রশ্ন উঠছে না। যেখানে তুমি ধরো মাকে মায়ের পুজো করছো বা বাবা ভোলেনাথের পুজো হচ্ছে, সেখানে কিন্তু অপশক্তি অপদেবী এরা থাকতে বাধ্য। কেন? এরা হচ্ছে তোমার দ্বারপাল। হুম, তুমি পুজো করলে তোমার কিন্তু পর্দার পেছনে কিন্তু তারা দেখবে, ফলো করবে, তুমি বোঝায় তুমি দেখতে পাবে না, কিন্তু তারা তোমাকে কিন্তু পুরোপুরি নোটিস করছে। হুম, একটা ঘটনা বলি, আমি পুজো করছি, এরকম করে ঠাকুর ঘরে এরকম পুজো করছি, আমার পিছন দিকে কি হচ্ছে আমি তো জানবো না, সম্ভব নয়। হঠাৎ আমার কিরম মনে হলো, সিক্স আমার কাজ করলো, মনে হলো মাথাটা, কে বললো মাথাটা ঘোরাও, ঘোরা। মাথাটা আমি ঘুরিয়ে দেখলাম একটা সাপ দেয়াল থেকে নিচে নামছে, হুম। এটা বোড়া সাপ। কে বললো? আমি, সন্দেহকর। হ্যাঁ, যদি আমি না দেখতাম, ওইটাই তো ঘুরে এসে আমাকে দংশন করতে পারতো। তাহলে কে আমাকে বললো? এটা কিন্তু দেবী নয়, এটা কিন্তু দেবীর সহচরী। এটাই তোমাকে কিন্তু জানাবে, তোমাকে আগাম দিয়ে দেবে। মানে মানে কি, ধরো এত বড় তো আমি সাধক নই যে আমাকে ভগবান এসে সরাসরি বলবে, কিন্তু তোমাকে সিক্স সেন্স দ্বারা তোমাকে ভগবান বোঝাবে, তুমি পিছন দিকে তাকাও। এটা কিন্তু হয়েছে, না বাস্তবে দেখা, নিজের ঘটনা দেখেছি আমি। এমনকি ধরো তুমি দেবী পুজো করছো, মায়ের সাধনার মধ্যে আছো, কিন্তু পরিষ্কার বুঝতে পারবে তোমার আশপাশের মধ্যে নেগেটিভ এন্টিটি কিন্তু বসে আছে, তারা কিন্তু পুজো দেখে। এবং পুজো যদি তোমার খুব ভালো, মানে মানে মা যদি তুষ্ট হয়, তারাও কিন্তু খুব তুষ্ট হয়ে যাবে, তোমার কিন্তু অনেক রকম ইন্ডিকেশন তারা দিয়ে যাবে। এটা কিন্তু ঘটে, এটা আমি দেখেছি আমার লাইফে। তো যে ঘটনাটা আমি বলছিলাম, তুমি কি বলছিলে বলো, তারপর আমি জানাচ্ছি আমার। এটাই জানাচ্ছিল। আচ্ছা, এবার ঘটনা, এই কতটা মানে মানে মা তারা সাধনাতে এইসব অত ক্ষমা ক্ষমা করে দেয়। মা তারা না, তোমার দশমা বিদ্যা তোমাকে ক্ষমা করবে, ক্ষমা করবে, কিন্তু তুমি যদি অপদেবী বা উপদেবীদের নিয়ে সাধনা করতে যাও, ক্ষমার জায়গাটা কিন্তু খুব কমে যায়। যেমন ধরো আমাদের পুজো পাঠের শেষে আমরা কি মন্ত্র বলি? যতক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং মাহেশ্বরী যজ পূজিতং মায়াদেব বা মায়াদেবী পরিপূর্ণং তদস্তমে, বলে আমরা ক্ষমা প্রার্থনা মন্ত্র করি। মানে আমরা কি পুজো করলাম, আমরা কি বিধি করলাম, আমরা কি বিধান করলাম আমরা জানি না, পুত্রবৎ চোখে আমাদের দেখে তোমরা ক্ষমা করে দাও, এটা আমরা বলি পুজো শেষে। তো ভগবান ক্ষমা করে, কিন্তু নেগেটিভ শক্তি তোমাকে কিন্তু ক্ষমা করবে না, ও তোমাকে ছাড়বে না। তুমি যদি ভুল করো, দেন দেয়া তুমি ভয় পাবে, এটা ছেড়ে দেয়, মা তোমাকে ছেড়ে দেবে, সুযোগ দেবে। হ্যাঁ বাবা, আমার সন্তান, মায়ের সন্তান আমরা, আমাদের ভুল হতেই পারে, হ্যাঁ ইচ্ছা কিছু না করলেই হলো, তোমাকে ছাড়বে, কিন্তু নেগেটিভিটি তোমাকে ছাড়বে না। খুব সাংঘাতিক জিনিস, নেগেটিভ জিনিস খুব সাংঘাতিক জিনিস। তো যারা এখন ম্যাক্সিমাম দেখছি, মানে সবাই বলছে এখন ওই তোমার করবো, ইনভেস্টিগেশন করতে যাবো ভূতের, সহজ নয়। আগে নিজে তৈরি হয়ে যাওয়াটা উচিত, সাধনার মার্গে থাকো,
কিচ্ছু তোমার কাছে প্রোটেকশন নেই, তুমি চলে গেলে একটা ভূতের বাড়ি এক্সপ্লোর করতে, যখন ঠিক জায়গায় পড়বে তখন কিন্তু বাঁচার পথ পাবে না। সেটাই। আজকাল মানুষ বিপদে পড়ছে তো, প্রচুর দেখছি, প্রচুর লোক আসে শুনছি, এই করতে গিয়ে ওই হয়েছে, ওই করতে গিয়ে, না এগুলো না করাই ভালো। এটা একটা টাইম হয়েছিল অনেক আগের ঘটনা, তারপরে রয়েছে গ্রামগঞ্জে এগুলো চলতো। হ্যাঁ, হ্যাঁ, শহরে হচ্ছে। একদম, শহরে শহর এটাই ট্রেন্ডিং। একদম। দেখো লোকে বলে যে শহরে ভূত নেই, কে বলেছে ভূত নেই শহরে? আমরা কারোর সঙ্গে আমরা জানিই না কার বাড়িতে কি ভূত হচ্ছে। ভূত প্রত্যেক, দেখো ভগবানকে আনলে ভূতকে মানতে হবে। ভগবানকে তুমি যদি মানো, তোমাকে ভূতকে মানতে বাধ্য তুমি। রিসেন্ট একটা ঘটনা তোমাকে আমি বলি, রিসেন্ট শেয়ার করি একটা ঘটনা। ঘটনাটা আমার নিজের বোনের সঙ্গে হয়েছে, আমার মামার মেয়ের সঙ্গে হয়েছে। ঘটনাটা কি হয়েছে, তো আমার বোন এবং বোনের বর এবং তার অফিসের কিছু বন্ধু বান্ধব ওই ইয়েতে গেছিলো, কোন জায়গাটা বলে, দীঘার ওখানে আশপাশে কি নাম, দীঘার মন্দারমণি, রাইট রাইট, মন্দারমণি গেছিলো ঘুরতে। তো ওরা ঘুরে ফুরে ওখান থেকে এসছে, আসার পরেই ওনার কিন্তু ওই বোনের মধ্যে কিন্তু অনেক রকম পরিবর্তন চেঞ্জ হয়ে যায়, অনেক রকম এক্সপিরিয়েন্স চেঞ্জ। কিরকম এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যায়, বোন খাটের উপর উঠে বসে কোরআন পড়ছে, কোরআনের যে প্রত্যেকটা শ্লোক বলছে, যে সম্ভবপর একটা হিন্দু মেয়ের পক্ষে বলা কখনো নয়, করছে। এবং তার সামনে যখন ধরো বজরংবলী ও হনুমানের যখন নাম করা হচ্ছে, সে কিন্তু একদম করছে, মানে ছটকাচ্ছে। আমাকে ভিডিও আছে, তোমাকে দেখাবো আমি, ভিডিও আছে। তো এরকম ঘটনা ঘটছে, বরকে ঠেলে ফেলে দিচ্ছে, কারোর সাথে কথাবার্তা বলছে না, বিভিন্ন রকম শুধু মাছ মাংস খাওয়ার প্রতি তার চাহিদা বেড়ে গেছে, বিভিন্ন রকম এরকম ধরো ঘটনা ঘটেছে। তো আমাকে এরকম বলাতে আমি গেছি দেখতে। আমি তোমার গিয়ে দেখলাম যে বিশাল চেঁচামেচি করছে, বিশাল চেল্লামিল্লি করছে, মানে সেই মানে রাখা যাবে না, তাকে দড়ি ফড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে। তো আমি নিচে কাজকর্ম গিয়ে করলাম, সব কিছু করবার পর আমি জানতে পারলাম, বা সে বললো, মানে ও নিজেই বলছে যে আমাকে, আমার যখন পেটে বাচ্চা ছিল সেই অবস্থায় আমার বর আমাকে মেরে দেয়, এবং ওই আত্মাটা ওইখানে একটা ডাবের মধ্যে ছিল, সেইখানে আমার বোন থুতু ফেলে, সেইখান থেকে ওর মধ্যে কিন্তু ঢুকে যায়, বুঝতে পেরেছো? সেই কেস কিন্তু দেখেছি। মানে এই থুতু ফেলাটা খুব খারাপ। আত্মা ঢুকেছে কি না ঢুকেছে আমি জানি না, কিন্তু আমার এই রাস্তাঘাটে থুতু ফেলাটা আমি সহ্য করতে পারি না, আমি একদম। বেসিক্যালি নিজের মধ্যে সহ্য করতে পারি না, কেন কি দেখো, এটা তো একটা, যদি তুমি সমাজকে নোংরা করছো। সমাজকে নোংরা থেকে বড় কথা, এই ইন্ডিয়ায় তো থাকি, একদম। তো আমাদের মাদারল্যান্ড, একদম, তুমি তাহলে আমি আমার মায়ের গায়ে থুতু গায়ে থুতু পেয়েছো, ঠিক ঠিক, একদম একদম প্রপার জায়গা যেটা ফেলবার, সেখানে ফেলো, ঠিক ঠিক। হ্যাঁ, এবার ধরো ইমার্জেন্সি কেস, সেটা আলাদা। আমরা তো মাটিতেই প্রণাম তো মাটি তোমাদের মা, তুমি তাকে তুমি পা দিয়ে হাঁটছো, তুমি তাকে সেখানে তুমি থুতু ফেলছো, উচিত নয় এটা করা একদম। এই ঘটনা তো আছে তোমার এরকম দেখা, এরকম দেখেছি, এরকম প্রচুর শুনেছি। ড্রেনে ফেলো, ড্রেনে থুতু ফেলো, একদম 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 একদম। বুঝছি। ঠিক আছে, তাহলে এপিসোডটা খুবই ভালো লাগলো শুনে। আর আপনারা এই এপিসোডটা কোথা দিয়ে শুনছেন সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আই বাটনে কিন্তু আগের এপিসোডগুলো দেয়া আছে, আর পরের এপিসোডটা আরো ভালো হবে, আরো ইন্টারেস্টিং হবে। ততক্ষণ স্ক্রিনে ভাষা রাইট সাইডে যে আইকনটা আছে সেই আইকনটা টিপে আপনারা আগের এপিসোডগুলো একবার চোখ দিয়ে আসতে পারেন। আজ এই পর্যন্তই থাকতে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।